আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি ইম্পর্টেন্ট অধ্যায় করাচ্ছি, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, কস্ট ভলিউম প্রফিট, তার মানে কস্ট ব্যয়, ভলিউম হচ্ছে পরিমাণ, আর প্রফিটটা হচ্ছে মুনাফা। ব্যয়, পরিমাণ, মুনাফার মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ মানে কি সম্পর্ক। আমরা আজকে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারটা সম্পূর্ণটা প্রাথমিক একটা আলোচনা করছি। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক। ভলিউম বলতে এখানে মুনাফার ভলিউম বলতে এটা সেলসের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণকে বোঝাচ্ছে, আর প্রফিট মানে হচ্ছে মুনাফা। যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদনটা পরিচালনা করবার পূর্বে তারা এই কস্ট ভলিউম এবং প্রফিটের মধ্যে একটা সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে তারপরে তারা উৎপাদনে যাবে বা প্রোডাকশনে যাবে। তা আজকে আমি কস্ট ভলিউম প্রফিটের ইম্পর্টেন্ট কিছু বিষয়, প্রাথমিক যে আলোচনাগুলো যেগুলো না করলেই না, সেই বিষয়গুলো আলোচনা করছি। তো ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ এর মধ্যে আমরা পাই ব্রেক ইভেন চার্ট বা ব্রেক ইভেন বিশ্লেষণ। কীভাবে ব্রেক ইভেন পয়েন্ট আমরা পাচ্ছি, ব্রেক ইভেনকে কীভাবে বিশ্লেষণ করতে হচ্ছে, এটা আমি সম্পূর্ণটা একটা চিত্রের মাধ্যমে আলোচনা করছি। ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন চার্ট। ব্রেক ইভেন পয়েন্টটা কী বা ব্রেক ইভেন সমচ্ছেদ বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু, এই সমচ্ছেদ বিন্দুটা হলে কি, একটা প্রতিষ্ঠানে মোট আয় এবং মোট ব্যয় যে বিন্দুতে সমান হয়, যে পরিমাণ উৎপাদন করলে মোট ব্যয় এবং মোট আয়টা সমান হয়, এখানে বোঝাচ্ছে এটা আয় এবং ব্যয়ের মধ্যে কোনো পার্থক্য হবে না। মানে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে কী আসবে, জিরো। তার মানে কি এখানে মুনাফাটা জিরো। যে বিন্দুতে বা যে পর্যায়ে একটা প্রতিষ্ঠানের যে পর্যায়ে মোট আয়ের পরিমাণ এবং মোট ব্যয়ের পরিমাণটা সমান হবে এবং লাভ লোকসান কিছুই হবে না, ওই পর্যায়টাকেই বলবো বা ওই বিন্দুটাকেই বলবো আমরা কি, ব্রেক ইভেন পয়েন্ট। এখানে আমি চিত্রের মাধ্যমে একটা বিন্দু দেখাচ্ছি। এটা হচ্ছে একটা চিত্র, এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, এটা হচ্ছে ও এক্স অক্ষ। এটা ও এক্স, এটা ও ওয়াই অক্ষ। আমরা ও এক্স অক্ষে সেলস ইউনিট বা বিক্রয়ের পরিমাণকে বোঝাচ্ছি। এখানে আমরা ও এক্স অক্ষে পরিমাণ, বিক্রয়ের পরিমাণকে বোঝাচ্ছি ইন থাউজেন্ড, হাজারে প্রকাশ করছি। 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70, 80, 90, 100 পর্যন্ত আমি দেখাচ্ছি। এটা 100, এখানে থাউজেন্ড হিসেবে আমরা দেখাচ্ছি। 10,000, 20,000, 30,000, 40,000 থাউজেন্ড দেখাচ্ছি। তাহলে ও এক্স অক্ষরেখা বরাবর আমরা সেলসের পরিমাণকে বোঝাচ্ছি, আর ও ওয়াই অক্ষরেখা বরাবর টোটাল কস্ট বা টোটাল রেভিনিউ টাকায় প্রকাশ করছি। এখানে আমরা লিখছি 1, 2, 3, এই প্রত্যেকটা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 10 লাখ পর্যন্ত আমরা এখানে দেখাচ্ছি। এখন দেখো, একটা প্রতিষ্ঠান উৎপাদন করুক বা না করুক, যখন সে উৎপাদন করতে যাবে, উৎপাদন যদি নাও করে, উৎপাদন করার আগে বেশ কিছু কাজ করতে হয়। যেমন কি কিছু ফিক্সড কস্ট থাকে, সে ফিক্সড কস্ট সে তাকে করতেই হবে। যেমন কোনো একটা উৎপাদকের প্রতিষ্ঠান উৎপাদন করতে গেলে তাদের একটা বিল্ডিং লাগবে, সেই বিল্ডিংয়ে তারা কী করবে, আগে বিল্ডিংটা ভাড়া করবে। এখন সে উৎপাদন যদি নাও করে, তারপর যেহেতু উৎপাদন করার জন্য বিল্ডিংটা নিয়েছে, সুতরাং উৎপাদন করুক বা না করুক, তাকে একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ ভাড়া বহন করতেই হবে। তো এটাকে বলবো আমরা কি, ফিক্সড কস্ট। উৎপাদন করলেও এই কস্টটা হবে, উৎপাদন না করলেও এই কস্ট হবেই। তা আমরা এখানে চিত্রের মাধ্যমে জিনিসটা দেখাচ্ছি। ফিক্সড কস্ট, আসলে ফিক্সড কস্টটা কি, এই যে 0 থেকে এখানে 0, এটা 1, এটা 2, আমরা ধরলাম যে 2 লাখ টাকা, এটা হচ্ছে ফিক্সড কস্টের পরিমাণ। এর ফিক্সড কস্ট লাইন, ফিক্সড কস্টটা সবসময় ফিক্সড থাকে, সেই জন্য আমরা কী করব, ফিক্সড কস্টকে সবসময় ও এক্স অক্ষরেখা বরাবর সমান্তরালে দেখাবো। এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট রেখা। ফিক্সড কস্টের রেখা হচ্ছে এটা। এই পরিমাণটা আমাদের কি, টোটাল ফিক্সড কস্টের বা ফিক্সড এক্সপেন্সেস, এই টোটালটা এতটুকু দূরত্বটা আমাদের কি, ফিক্সড এক্সপেন্সেস বা ফিক্সড কস্ট। আচ্ছা, আর এইখান থেকে আমাদের 0 বিন্দু, এই 0 বিন্দু থেকে আমাদের কি, রেভিনিউ বা আয় শুরু। আমরা যখনই উৎপাদন করব প্লাস বিক্রয় করব। বিক্রয়টা হচ্ছে আমাদের কি, এদিকে আমাদের কস্ট বা রেভিনিউ, আর এদিকে আমাদের কি, উৎপাদনের পরিমাণ বা সেলসের পরিমাণ। আমরা যখনই উৎপাদন বাড়াচ্ছি বা সেলস বাড়াচ্ছি, তখনই আমাদের উপর দিকেও এদিকে আস্তে আস্তে বেড়ে যাবে। কী হবে, উপর দিকে রেভিনিউ বাড়বে, এদিকে সেলসের পরিমাণ বাড়বে। এদিকে যত সেলস করব, উৎপাদনের পরিমাণ তত বাড়বে। তো এই রেখাটাকে আমরা বলবো কি, সেলস লাইন বা কি, রেভিনিউ লাইন। এই লাইনটাকে বলবো আমরা 0 থেকে শুরু করে, এটাকে বলবো আমরা রেভিনিউ লাইন। আর যেহেতু এটা ফিক্সড কস্ট, উৎপাদন করি বা না করি আমাদের এই কস্ট হবেই। আর এইখান থেকে আমাদের কী হবে, শুরু হবে ভেরিয়েবল কস্ট লাইন বা পরিবর্তনশীল ব্যয় রেখা। এটা হচ্ছে আমাদের কি, পরিবর্তনশীল ব্যয়। এই যে এইখান থেকে এই দূরত্বটা, এটাকে বলবো আমরা পরিবর্তনশীল ব্যয়। এটা হচ্ছে ফিক্সড কস্ট আর এটা হচ্ছে ফিক্সড ভেরিয়েবল কস্ট।
এখান থেকে এই টোটাল কস্টকে বলবো আমরা, এইখান থেকে এই লাইনটাকে বলবো টোটাল লাইনটাকে বলবো টোটাল কস্ট। তাহলে আমরা এই যে ফিক্সড কস্টের ওপরে সমান যে রেখাটা টানলাম, এই যে একটা রেখা টানছি, এই রেখাটার নাম এই লাইনটার নাম কি? টোটাল এক্সপেন্সেস। এর মধ্যে আছে কি? ফিক্সড এক্সপেন্সেস, আর তারপরে যেগুলো পাচ্ছি এটাকে বলবো আমরা কি? ভেরিয়েবল এক্সপেন্সেস বা ভেরিয়েবল কস্ট। আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিষ্ঠান যখন উৎপাদন আস্তে আস্তে বাড়াবে বা সেলসের পরিমাণ বাড়বে, ওদের আয়টা আস্তে আস্তে বাড়বে, কোনো এক পর্যায়ে এসে আয় এবং ব্যয়টা কী হবে? সমান হবে। এই বিন্দুটা, যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল রেভিনিউ এবং টোটাল এক্সপেন্স, এই দুই রেখা যে বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটাকে আমরা বলবো কি? ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু। এই বিন্দুটাকে আমরা বলবো কি? সমচ্ছেদ বিন্দু ডি। এখানে দেখতে পাচ্ছি ও এ একটা লাইন দেওয়া আছে, এই লাইনটার নাম হচ্ছে রেভিনিউ লাইন। আচ্ছা, এই রেভিনিউ লাইন আর এটা দেওয়া আছে হচ্ছে বিসিটা হচ্ছে এখানে টোটাল এক্সপেন্সেস লাইন। টোটাল এক্সপেন্সেস লাইন আর হচ্ছে টোটাল রেভিনিউ লাইন যে বিন্দুতে ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করছে, এখানে ছেদ করেছে কোন বিন্দুতে? ডি বিন্দুতে। সুতরাং এই ডি বিন্দুকে আমরা বলবো কি? বিপি বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। এই ডি বিন্দু থেকে আমরা যখনই উপর দিকে যাব তখন আমাদের আয় হবে, মানে নেট ইনকাম পাবো। আমরা উপর দিকে গেলে আমরা নেট ইনকাম পাবো, আর নিচের দিকে আসলে কী হবে? লস হবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট যে বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয়টা সমান হবে, ওই বিন্দুকে বলবো আমরা কি? ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু। এই বিন্দু থেকে যত উপরে যাওয়া যাবে, মানে রেভিনিউ লাইন বরাবর বা টোটাল রেভিনিউ লাইন বরাবর যত উপরে যাব তত আয় হবে, আর এই বিন্দু থেকে নিচের দিকে আসলে আমাদের লস হবে। ব্রেক ইভেন চার্ট। তাহলে মোট আয় এবং মোট ব্যয় যে বিন্দুতে, মোট আয় রেখা এবং মোট ব্যয় রেখা যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুকে বলবো আমরা, সেই বিন্দুকে বলবো কি? ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। এই বিন্দুটাকে বলবো আমরা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। এখানে দেখতে পাচ্ছি মোট আয় রেখা, এই যে মোট আয় রেখা হচ্ছে এটা, মোট আয় রেখা এটা, আর ও এ এটা হচ্ছে মোট আয় রেখা, আর বি সি এটা হচ্ছে আমাদের কি? মোট ব্যয় রেখা। আর মোট আয় আর মোট ব্যয় রেখাটা যে বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে ছেদ করেছে, এই ডি বিন্দুটাকে আমরা বলবো কি? ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। এই ব্রেক ইভেন পয়েন্টে মোট আয় এবং মোট ব্যয়টা সমান, আর ব্রেক ইভেন পয়েন্ট থেকে যখনই আমরা উপরের দিকে যাব তখন হবে কি? প্রফিটের পরিমাণ, নেট ইনকামের পরিমাণটা বাড়বে। আর এইখান থেকে ব্রেক ইভেন বিন্দু থেকে যখন আমরা নিচের দিকে আসবো তখন আমাদের কী হবে? লসের পরিমাণটা বাড়বে, আস্তে আস্তে লস হবে, বেশি লস হবে। যত নিচে আসবে তত লস পরিমাণটা বাড়বে, আর এখান থেকে যত উপরে যাবো তত নেট প্রফিটের পরিমাণটা বাড়বে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট থেকে উপরের দিকে এই এরিয়াটাকে বলবো আমরা প্রফিট এরিয়া, আর নিচের দিকে এই এরিয়াটাকে বলবো আমরা কি? লস এরিয়া। এখন ব্রেক ইভেন চার্ট আমরা পেলাম। ব্রেক ইভেন চার্ট বাদ দিয়েও আমরা এখানে বেশ কস্ট, ভলিউম এবং প্রফিট এর সম্পর্কে বেশ কিছু সূত্র আছে। এই অধ্যায়টা আমাদের সূত্রের অধ্যায়। এই সূত্রগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করব। দেখো, প্রাথমিকভাবে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো সবগুলো আলোচনা করছি, তারপর সংক্ষিপ্তভাবে আমি আরও একটি ক্লাস নেব, সেই ক্লাসে যে সূত্রগুলো লাগবে শুধুমাত্র সেই সূত্রগুলো আলোচনা করব। এখানে দেখো, আমরা প্রথম দিকে যে সূত্রগুলো পাবো, মূল সূত্রটাকে ভেঙে অনেকগুলো সূত্র আসে। এই সূত্রটাকে আমরা এখন বিশ্লেষণ করছি। সবাই খেয়াল করো, যে সূত্রগুলো আসবে এই সূত্র থেকে সেগুলো আলোচনা করছি আমি এখানে। নেসেসারি ফর্মুলা, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, নেসেসারি ফর্মুলা। এখানে আমাদের বড় সূত্রটা হচ্ছে এটা, ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, প্রফিট এটা যোগ করলে আমরা পাবো কি? সেলস। যে কোনো প্রতিষ্ঠান তারা বিক্রয় করার পূর্বে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করবে, এর সাথে আবার কী করবে? প্রফিট যোগ করবে। প্রফিট যোগ করে যে টাকাটা আসবে ওই টাকায় সে বিক্রয় করবে। তো এটাকে বলছি আমরা কি? সেলস। তাহলে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট প্লাস প্রফিট সমান সেলস। এই ভেরিয়েবল কস্টকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারবো ভিসি, শর্ট ফর্ম এটা, আর ফিক্সড কস্টের শর্ট ফর্ম এফসি, প্রফিটকে প্রফিটে লিখলাম, সেলসকে আমরা সেলসই লিখে রাখলাম। এখন এই সূত্রটাকে ভাঙলে বেশ কিছু সূত্র আসে, আমরা এই সূত্রগুলো এখন আলোচনা করছি। সবাই দেখো, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করলে আসবে কি? টোটাল কস্ট। ফিক্সড কস্ট আর প্রফিট, এই যে ফিক্সড কস্ট আর এই যে প্রফিট, এই ফিক্সড কস্ট আর প্রফিট এই দুটো যোগ করলে আমরা পাবো কি? কন্ট্রিবিউশন মার্জিন। ফিক্সড কস্ট প্লাস প্রফিট সমান আসবে কন্ট্রিবিউশন মার্জিন। এই দুটাকে যোগ করলে আমরা পাবো কি? কন্ট্রিবিউশন মার্জিন। আর এই দুটা কন্ট্রিবিউশন মার্জিন যদি হয় তাহলে দেখো কন্ট্রিবিউশন মার্জিন পেলাম। আর এই ফিক্সড কস্ট সমান আবার কী লিখতে পারবো? এই প্রফিটটাকে ডান পাশে নিয়ে দেবো, তাহলে কী আসবে? কন্ট্রিবিউশন মার্জিন সিএম মাইনাস প্রফিট। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রফিট সমান কি? প্রফিটটাকে বামে নিয়ে আসলাম, ফিক্সড কস্টকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কী আসবে? প্রফিট সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। আর এইখানে আবার আসবে সিএমকে এখানে রাখলাম, ফিক্সড কস্টকে বামে নিয়ে আসলাম, তাহলে কী আসবে? সিএম বা
কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান কী আসবে? আরও একটা সূত্র আছে এই কন্ট্রিবিউশন মার্জিনের, এটা হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব। আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পেয়ে যাবো কি? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ, তাহলে পাবো কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পাবো কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে আমরা পেলাম কন্ট্রিবিউশন মার্জিন। এবার সেলসকে এখানে রাখলাম, ভিসিকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কী আসবে? সেলস সমান সমান ভেরিয়েবল কস্ট প্লাস সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। আবার ভেরিয়েবল কস্ট সমান সমান লিখতে পারবো সেলস থেকে সিএম বাদ, সেলস থেকে সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে সিএম বাদ দিলে আসে কি? ভেরিয়েবল কস্ট। আরও সূত্র আছে, সেটা হচ্ছে কি? ভেরিয়েবল কস্ট সমান দিয়ে লিখতে পারবো টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। আবার ফিক্সড কস্ট সমান সমান লিখতে পারবো, ওই সূত্রটাকে আমরা এই পাশে করলাম, ফিক্সড কস্ট সমান, এটাকে বামে নিয়ে আসলাম, ভেরিয়েবল কস্টকে ডান পাশে নিয়ে গেলাম। টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আসে কি? ফিক্সড কস্ট। আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রফিট সমান সমান। প্রফিট সমান কী আসবে? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ, তারপর ফিক্সড কস্টও বাদ। সেলস থেকে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বাদ দিলে আসবে কি? প্রফিট। এখন আমরা প্রত্যেকটা একটা সূত্রকে ভেঙে এই সূত্রগুলো পেলাম। এখন প্রত্যেকটা অংশ, যেমন কি কন্ট্রিবিউশন মার্জিন, এই কন্ট্রিবিউশন মার্জিনটা কী করে আসবে, এর মধ্যে কী কী কোন কোন সূত্র থেকে আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা পাবো, এগুলো প্রত্যেকটা আলাদাভাবে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম, সংক্ষেপে বলছি কি আমরা? সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। এবং কন্ট্রিবিউশন মার্জিনটা পাবো কী করে? বেশ কয়েকটা সূত্র আছে, এখানে 4টা সূত্র দেখতে পাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিনের। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অঙ্কে কী কী মান দেওয়া আছে তার উপর নির্ভর করে আমাদের কখন কোন সূত্র আসবে এটা বুঝে নিতে হবে। তবে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে অবশ্যই। কন্ট্রিবিউশন মার্জিন সিএম সমান সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ, আমরা আগের পৃষ্ঠাতে এটা আলোচনা করেছি। আরও একটা কন্ট্রিবিউশন মার্জিন সমান সেলস ইন্টু সিএম রেশিও, সেলসকে সিএম রেশিও দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কি? কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ। এখন কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম সমান ফিক্সড কস্ট প্লাস প্রফিট, ফিক্সড কস্ট আর প্রফিট যোগ করলে আমরা আর কি পেয়ে যাই কি? কন্ট্রিবিউশন মার্জিন। আরও একটা 4 নাম্বার কন্ট্রিবিউশন মার্জিন সিএম সমান ফিক্সড কস্ট থেকে লস বাদ, প্রফিট হলে যোগ হবে আর লস হলে কী করতে হবে? বিয়োগ করতে হবে, ফিক্সড কস্ট মাইনাস প্রফিট। এবার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বের করার বেশ কয়েকটা সূত্র আছে, আমরা রেশিওর সূত্রগুলো আলোচনা করছি। যখন যেভাবে মান দেওয়া থাকবে আমরা সেভাবে সূত্রগুলো প্রয়োগ করব অঙ্কে। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিও বা পিভি রেশিও, এটা পাবো কী করে? সিএম রেশিও বা পিভি রেশিও সমান সিএম বাই সেলস ইন্টু 100, সিএম বাই সেলস ইন্টু 100, এটা হচ্ছে আমরা পিভি রেশিও বা সিএম রেশিও। আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওকে আমরা পিভি রেশিও দিয়ে বা প্রফিট ভলিউম রেশিও দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখান থেকে সিএম রেশিও আরও লিখতে পারবো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এই যে উপরে লিখছি সিএম, এই সিএমটা হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পাই আমরা সিএম। তো ওইটাকে ভেঙে আরও একটা সূত্র আসলো, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই সেলস ইন্টু 100। তারপরে সিএম রেশিও, সিএম রেশিও সমান কী আসবে? ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এই ফিক্সড কস্ট আর প্রফিট যোগ করলে আমরা পাবো কি? সিএম। তো ওটাই আমরা করলাম যে সিএম রেশিও ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইড বাই সেলস ইন্টু 100, তাহলে এখান থেকে সিএম রেশিও। তারপর 4 নাম্বারটা আসবে, 4 নাম্বারটা সিএম রেশিও সমান ফিক্সড কস্ট ডিভাইড বাই বিপি সেলস ইন্টু 100, ফিক্সড কস্ট বাই বিপি সেলস ইন্টু 100 করলে আমরা পেয়ে যাবো কি? সিএম রেশিও। 5 নাম্বার সিএম রেশিও 1 মাইনাস ভিসি রেশিও, 1 থেকে ভিসি রেশিও বা ভেরিয়েবল কস্ট রেশিও বাদ দিব, বাদ দিলে যেটা পাবো সেটাকে বলবো আমরা কি? সিএম রেশিও। তার মানে সিএম রেশিও প্লাস ভেরিয়েবল কস্ট রেশিও সমান কত আসবে? 1। সিএম রেশিও সমান সেলস রেশিও, আমরা এই সেলস রেশিওকে বলি কি? 100% বা 1। সেলস রেশিওকে আমরা বলবো 100% বা 1 দিয়ে প্রকাশ করতে, ওইটাই আমরা লিখলাম এইভাবে যে সিএম রেশিও সমান সেলস রেশিও মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। সিএম রেশিও, এই যে এখানে 1 ছিল, 1 না লিখে আমরা 100%ও লিখতে পারি, এই জন্য এই সূত্রটা আমরা লিখে দিলাম। যে অনেক সময় আমরা 1 না লিখে 100% অঙ্কের মধ্যে ব্যবহার পেতে পারি বা পাবো বা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কী আসবে? সিএম রেশিও সমান 100% মাইনাস ভিসি রেশিও বা ভেরিয়েবল কস্ট রেশিও। আরও একটা সূত্র আছে 8 নাম্বার, সবাই খেয়াল করো, 8 নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি ওইটা, যে সিএম রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু কত? 100 সিএম রেশিও। যদি পাশাপাশি 2 বা ততোধিক বছর বা সময়ের তথ্য দেওয়া থাকে, যেমন 2010 সাল 2011 সালের প্রফিট দেওয়া আছে, সেলসও দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের সিএম রেশিও নির্ণয় করতে বলে তাহলে আমরা এরকমভাবে নির্ণয় করব, চেঞ্জ ইন সেলস বা চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস। মানে চেঞ্জ বলতে বোঝাচ্ছে পার্থক্য,
2010 সাল 2011 সালের প্রফিটের পার্থক্য কত সেটা আমরা উপরে লিখব, আর 2011 সাল আর 2010 সালের সেলসের পার্থক্য কত, সেলসের পার্থক্য নিচে লিখব, ইন্টু কত 100 করে যেটা আসবে এটা কি বলবো আমরা সিএম রেশিও। এবার দেখো মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটি আগে, মার্জিন অফ সেফটি মানে কি নিরাপত্তা বিন্দু, মার্জিন অফ সেফটি আমরা পাবো কী করে, মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি সবাই খেয়াল করো, মার্জিন অফ সেফটির পরিমাণ পাবো কী করে। এক নম্বর মার্জিন অফ সেফটি সমান মার্জিন অফ M/S বা মার্জিন অফ সেফটি সমান টোটাল সেলস থেকে বিইপি সেলস বাদ দেবো। আমরা টোটাল সেলস থেকে বিইপি সেলস বাদ দিলে যে পরিমাণটা আসবে তাকেই বলবো কি আমরা মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি M/S সমান কী আসবে, প্রফিট বাই সিএম রেশিও, প্রফিটকে আমরা সিএম রেশিও দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা আসবে এটা কি বলবো মার্জিন অফ সেফটি। 3 নম্বর সূত্র মার্জিন অফ সেফটি M/S সমান কী আসবে, সেলস ইন্টু M/S রেশিও, সেলসকে আমরা মার্জিন অফ সেফটি রেশিও দিয়ে গুণ করলে পেয়ে দেবো কি মার্জিন অফ সেফটির পরিমাণ। আবার আরও একটা 4 নম্বর সূত্র আসবে এরকম, মার্জিন অফ সেফটি বা M/S সমান সেলস মাইনাস ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। এই ফিক্সড কস্ট বাই সিএম রেশিও দিয়ে আমরা যদি সেলস থেকে বাদ দিই তাহলে পেয়ে দেবো কি মার্জিন অফ সেফটি। এবার দেখো মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটি রেশিওটা পাবো কী করে, মার্জিন অফ সেফটি রেশিও M/S রেশিও, মার্জিন অফ সেফটি রেশিও সমান কী আসবে, মার্জিন অফ সেফটি বাই সেলস। যে কোনো রেশিও নির্ণয় করতে বললেই যার রেশিও সেটা থাকবে উপরে আর সেলস থাকবে নিচে, ইন্টু কত 100, তাহলে আমরা পেয়ে দেবো কি তার রেশিওর পরিমাণটা পেয়ে দেবো। তাহলে মার্জিন অফ সেফটি রেশিও সমান কী আসবে, মার্জিন অফ সেফটি থাকবে উপরে আর সেলস থাকবে নিচে, ইন্টু কত 100। আর মার্জিন অফ সেফটি রেশিও এখানে সমান লিখতে পারবো কি, মার্জিন অফ সেফটি মানে সেলস মাইনাস বিইপি সেলস, টোটাল সেলস থেকে বিইপি সেলস বাদ দিলে আমরা পেয়ে যাই কি মার্জিন অফ সেফটি, আর ওটাকে আমরা সেলস দিয়ে ভাগ করবো, এটাও হবে আরেকটা সূত্র। মার্জিন অফ সেফটি রেশিও সমান কী আসবে 1 মাইনাস বিইপি সেলস রেশিও, 1 বা 100% একই কথা, আমরা 1 থেকে বিইপি সেলস রেশিও বাদ দিলেই পেয়ে দেবো কি মার্জিন অফ সেফটি রেশিও। তার মানে মার্জিন অফ সেফটি রেশিও আর বিইপি রেশিও এই দুটোর যোগফল সবসময় কী আসবে 1 বা 100%। এবার 4 নম্বর সূত্র আসবে এটা, মার্জিন অফ সেফটি রেশিও M/S রেশিও সমান প্রফিট রেশিও বাই সিএম রেশিও। প্রফিট রেশিও সিএম রেশিও অঙ্কের উপর আমার নির্ভর করবে কখন কোন সূত্র দিতে হবে, যে মানগুলো দেওয়া থাকবে সেই মানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সূত্র ব্যবহার করব। তাহলে প্রফিট রেশিও বাই সিএম রেশিও, তাহলে আমরা পেয়ে দেবো কি মার্জিন অফ সেফটি রেশিও। এবার আমরা যাচ্ছি ব্রেক ইভেন পয়েন্ট, আমরা একটু আগে ব্রেক ইভেন পয়েন্টের চার্ট সম্পর্কে আলোচনা করলাম, এবার ব্রেক ইভেন পয়েন্টের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এখন আলোচনা করছি। ওই চার্ট থেকে আমরা এখন এই সূত্রগুলো পেয়েছি, এই সূত্রগুলো এখন আলোচনা করছি। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, একটা ইউনিটে একটা হচ্ছে টাকায়। ইউনিটে নির্ণয় করতে বললে আমাদের এই 3টে সূত্র আসবে, বিপি সেলস ইন ইউনিট, ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। 2 নম্বরে বিপি সেলস ইন ইউনিট, এই যে সিএম পার ইউনিট ওটাকে আমরা ভেঙে লিখলাম সেলস মাইনাস ভিসি মানে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, বাদ দিয়ে যেটা আসবে এটাকে বলবো আমরা সিএম পার ইউনিট। আর এটা দিয়ে আমরা ফিক্সড কস্টকে ভাগ করে পেয়ে যাবো বিপি সেলস ইন ইউনিট। 3 নম্বর বিপি সেলস ইন ইউনিট সমান কী আসবে, বিপি ইন ইউনিট ডিভাইড বাই কী আসবে সেলিং প্রাইস পার বিপি ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা যে পাবো যেটা পরিমাণটা পাবো সেই পরিমাণকে ভাগ করব সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে, তাহলে আমরা পেয়ে দেবো কি বিপি সেলস ইন ইউনিট। এখন বিপি সেলস ইন টাকা, দেখো সবাই খেয়াল করো, বিপি সেলস ইন টাকা, টাকার পরিমাণটা কী করে বের করবো, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, বিপি সেলস ইন টাকা। 1 নম্বর ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি সেলস ইন টাকা সমান বিপি সেলস ইন ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। আমরা ইউনিটে যেটা বের করেছি একটু আগে সেই ইউনিটকে যদি সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করে দিই তাহলে পেয়ে যাবো কি বিপি সেলস ইন টাকা। 2 নম্বরটা বিপি সেলস ইন টাকা সমান ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, আমরা এই সিএম রেশিওকে আবার ভেঙে এভাবে লিখতে পারবো বিপি সেলস ইন টাকা সমান ফিক্সড কস্ট বাই 1 মাইনাস ভিসি রেশিও, 1 মাইনাস ভিসি রেশিও, এই সূত্র প্রয়োগ করে আমরা কী করতে পারবো বিপি সেলসের পরিমাণটা বের করতে পারবো। 4 নম্বর বিপি সেলস ইন টাকা, সেলস ইন্টু বিপি রেশিও, টোটাল সেলসকে বিপি রেশিও দিয়ে গুণ করলে আমরা পেয়ে দেবো কি বিপি সেলস ইন টাকা। আবার 5 নম্বর বিপি সেলস ইন টাকা সমান সেলস থেকে মার্জিন অফ সেফটি বাদ, সেলস থেকে মার্জিন অফ সেফটি বাদ দিলে আমরা পেয়ে দেবো কি বিপি ইন টাকা। 6 নম্বর বিপি সেলস ইন টাকা,
সেলস ইন্টু টোটাল ফিক্সড কস্ট, সেলসকে আমরা টোটাল ফিক্সড কস্ট দিয়ে গুণ করব। সেলস ইন্টু টোটাল কস্ট, সেলস ইন্টু টোটাল ফিক্সড কস্ট, সেলস ইন্টু টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই কি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন, টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা এখান থেকে পেয়ে দেবো কি বিপি সেলস ইন টাকা। আর 7 নম্বরে আসবে বিপি সেলস ইন টাকা সমান সমান ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। তাহলে বিপি সেলস আমরা পাচ্ছি কী করে টাকায়, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট যোগ করলে এখান থেকে পেয়ে দেবো কি বিপি সেলস ইন টাকা। আচ্ছা, এবার আমরা ব্রেক ইভেন পয়েন্ট রেশিও বা বিপি রেশিও, বিপি রেশিওর পরিমাণটা বের করছি। বিপি রেশিওর সূত্রটা আমরা আলাদাভাবে দিয়ে দিচ্ছি এখানে, সবাই খেয়াল করো। বিপি বা ব্রেক ইভেন পয়েন্ট রেশিও, বিপি রেশিও, এর সূত্র আছে দুইটা। বিপি রেশিও সমান 1 মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও, 1 মাইনাস মার্জিন অফ সেফটি বা M/S রেশিও। আর 2 নম্বর সূত্র হবে এটা বিপি রেশিও সমান বিপি সেলস বাই টোটাল সেলস ইন্টু 100। আমরা জানি যে কোনো রেশিও নির্ণয় করতে বললেই যার রেশিও সেটা থাকবে উপরে আর নিচে থাকবে কি সেলস, টোটাল সেলস, আর ইন্টু কত 100। তাহলে আমরা পেয়ে যাবো ব্রেক ইভেন পয়েন্ট। আমরা এখানে যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট রেশিও বের করতে বলেছে, তাই আমরা বিপি রেশিও ব্রেক ইভেন পয়েন্টকে উপরে দিলাম আর টোটাল সেলসকে নিচে দিলাম ইন্টু কত 100। এখন কস্ট, ভেরিয়েবল কস্ট, আমরা এখন ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এই ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্টের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা এখানে আলোচনা করছি। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টের সূত্র আসবে প্রথমে 1 নম্বর ভেরিয়েবল কস্ট সমান সেলস থেকে কন্ট্রিবিউশন মার্জিন, সেলস থেকে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিই তাহলে পেয়ে দেবো কি ভেরিয়েবল কস্ট। 2 নম্বর ভেরিয়েবল কস্ট সমান সেলস থেকে ফিক্সড কস্ট আর প্রফিট, ফিক্সড কস্ট এবং প্রফিট এই দুইটা যদি বাদ দিই তাহলে পেয়ে দেবো কি সেলস থেকে ভেরিয়েবল কস্ট এবং সেলস থেকে ফিক্সড কস্ট এবং প্রফিট এই দুইটা বাদ দিলে আমরা পেয়ে দেবো কি ভেরিয়েবল কস্ট। আবার ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস ফিক্সড কস্ট প্লাস লস, যদি লস হয় তাহলে যোগ করব আর যদি প্রফিট হয় তাহলে কী করবো আমরা এখানে মাইনাস করব। এবার 4 নম্বরে আমরা লিখবো ভেরিয়েবল কস্ট সমান সেলস ইন্টু ভিসি রেশিও, ভেরিয়েবল কস্ট রেশিও দিয়ে আমরা যদি সেলসকে গুণ করি তারপরে আমরা পেয়ে দেবো কি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টের পরিমাণ, সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্টের পরিমাণ। 5 নম্বর ভেরিয়েবল কস্ট সমান টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। আমরা যদি টোটাল কস্ট থেকে ফিক্সড কস্ট বাদ দিই, আমরা যদি টোটাল কস্ট থেকে ফিক্সড কস্ট বাদ দিই তাহলে পেয়ে দেবো কি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট রেশিও। এবার দেখো ভেরিয়েবল কস্ট রেশিও, আমরা ভেরিয়েবল কস্টের পরিমাণ পেলাম, এবার ভেরিয়েবল কস্ট রেশিওর পরিমাণটা বের করবো। ভেরিয়েবল কস্ট রেশিওটা পাবো কী করে, ভেরিয়েবল কস্ট রেশিও সমান ভেরিয়েবল কস্ট রেশিও সমান ভেরিয়েবল কস্ট বাই সেলস। আমরা একটু আগে বলেছি যার রেশিও নির্ণয় করতে হবে সেটা থাকবে উপরে আর নিচে থাকবে কি সেলস। তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও সমান ভেরিয়েবল কস্ট বাই সেলস ইন্টু কত 100। তাহলে এখান থেকে পেয়ে দেবো আমরা ভেরিয়েবল কস্ট রেশিও। 2 নম্বর ভেরিয়েবল কস্ট রেশিও সমান 1 মাইনাস সিএম রেশিও মাইনাস 100% মাইনাস সিএম রেশিও। 1 থেকে সিএম রেশিও বাদ দেওয়া যে কথা, 100% থেকে সিএম রেশিও বাদ দেওয়া একই কথা। যদি আমরা পার্সেন্ট এখানে নিই তাহলে সিএম রেশিও এই মানটা আমরা পার্সেন্টেজ ব্যবহার করব আর এখানে যদি 1 ব্যবহার করি তাহলে কী করব সিএম রেশিওটাকে আমরা পয়েন্ট আকারে যেটা আছে সেটা ব্যবহার করব। এবার 3 নম্বর ভেরিয়েবল কস্ট রেশিও সমান চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু কত 100। এটা করলে আমরা কী পেয়ে যাবো ভেরিয়েবল কস্ট রেশিওর পরিমাণটা পেয়ে যাবো। এবার আমরা ফিক্সড কস্টের সূত্রগুলো বলছি। ফিক্সড কস্ট কোন কোন সূত্র ভেঙে আমরা ফিক্সড কস্টগুলো পাবো এটা দেখো। 1 নম্বর ফিক্সড কস্ট সমান সেলস মাইনাস প্রফিট মাইনাস ভেরিয়েবল কস্ট। আমরা প্রথম যে সূত্র লিখছিলাম সেই সূত্র ভেঙে আমরা ফিক্সড কস্টটা পাচ্ছি। ফিক্সড কস্ট সমান সেলস থেকে প্রফিট বাদ আবার ভেরিয়েবল কস্ট বাদ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফিক্সড কস্টের পরিমাণ। 2 নম্বর ফিক্সড কস্ট সমান সেলস প্লাস লস, যদি লস হয় তাহলে আমরা কী করবো সেলস প্লাস লস মাইনাস ভেরিয়েবল কস্ট। 3 নম্বরে আসবে ফিক্সড কস্ট সমান টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দিই তাহলে পেয়ে দেবো আমরা কি ফিক্সড কস্টের পরিমাণ। আরও দেখো 4 নম্বরটা ফিক্সড কস্ট সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট, কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দিলে আসে কি ফিক্সড কস্ট। 5 নম্বরে ফিক্সড কস্ট সমান সেলস ইন্টু সিএম রেশিও, সেলস ইন্টু সিএম রেশিও, সেলসকে আমরা সিএম রেশিও দিয়ে গুণ করবো, করে যেটা আসবে ওইখান থেকে কী করবো আমরা প্রফিট বাদ দেবো। সেলস ইন্টু সিএম রেশিও মানেই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, আমরা এই সূত্র থেকেই ভেঙে আমরা এটা পাচ্ছি। এবার ফিক্সড কস্ট সমান বিপি সেলস ইন্টু সিএম রেশিও, বিপি সেলসকে সিএম রেশিও দিয়ে যদি গুণ করি তাহলে পেয়ে দেবো কি আমরা ফিক্সড কস্টের পরিমাণ। এবার ফিক্সড কস্ট রেশিও, এখন ফিক্সড কস্ট রেশিওটা কী করে বের করতে হচ্ছে সবাই খেয়াল করো। আমরা ফিক্সড কস্ট রেশিওর সূত্রগুলো আলোচনা করছি এখন। ফিক্সড কস্ট রেশিও, তাহলে ফিক্সড কস্ট রেশিও সমান কি ফিক্সড কস্ট বাই সেলস ইন্টু কত 100।
2 নম্বরে ফিক্সড কস্ট রেশিও সমান বিপি রেশিও ইন্টু সিএম রেশিও। বিপি রেশিও আর সিএম রেশিও গুণ করলে এখান থেকে পেয়ে দেবো কি আমরা ফিক্সড কস্টের পরিমাণ। এবার 3 নম্বর ফিক্সড কস্ট রেশিও সমান সিএম রেশিও মাইনাস প্রফিট রেশিও। সিএম রেশিও থেকে প্রফিট রেশিও বাদ দিলে আমরা পেয়ে দেবো কি ফিক্সড কস্ট রেশিও। এবার প্রফিটের সূত্রগুলো আমরা এখন বলছি আলাদাভাবে। প্রফিট সমান 1 নম্বর প্রফিট সমান সেলস থেকে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট বাদ দিলে আমরা পেয়ে দেবো কি প্রফিট। আবার প্রফিট সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিব, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট, তাহলে পেয়ে দেবো আমরা কি প্রফিট। 3 নম্বর প্রফিট সমান সেলস মাইনাস টোটাল কস্ট। সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে চলে আসে কি প্রফিটের পরিমাণ, টোটাল কস্ট। আচ্ছা 4 নম্বরে আসবে প্রফিট সমান সেলস ইন্টু সিএম রেশিও। সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস কি ফিক্সড কস্ট। সেলস থেকে সিএম রেশিও, সেলস ইন্টু সিএম রেশিও তোলে যেটা আসবে এটাকে বলবো আমরা কন্ট্রিবিউশন মার্জিন। আর এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা পেয়ে দেবো কি প্রফিট। পাঁচ নম্বর সূত্র প্রফিট সমান মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও। মার্জিন অফ সেফটিকে সিএম রেশিওতে গুণ করলে আমরা পেয়ে দেবো কি প্রফিট। এবার প্রফিট রেশিও সূত্র আছে দুইটা। প্রফিট রেশিও সমান প্রফিট বাই সেলস ইন্টু 100 বা প্রফিট বাই সেলস। আর প্রফিট রেশিও আরও একটা সূত্র আছে মার্জিন অফ সেফটি রেশিও ইন্টু সিএম রেশিও। মার্জিন অফ সেফটি রেশিওকে সিএম রেশিওতে গুণ করলেই আমরা পেয়ে দেবো কি প্রফিট রেশিও। এবার রিকোয়ার্ড সেলস বা টার্গেট সেলস বা ডিজার্ট সেলস একই কথা। আমরা রিকোয়ার্ড সেলস বা টার্গেট সেলস ইন ইউনিট বিফোর ট্যাক্স, ট্যাক্স পূর্ববর্তী। ট্যাক্স যদি অঙ্কে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে টার্গেট সেলস ইন ইউনিট কী করে করতে হচ্ছে এটা দেখাচ্ছি। 1 নম্বরে আসবে এটা। 1 নম্বর টার্গেট সেলস ইন ইউনিট। টার্গেট সেলস ইন ইউনিট টার্গেট সেলস ইন ইউনিটস সমান কি ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন পার ইউনিট। আচ্ছা আরও পাবো টার্গেট সেলস ইন ইউনিট সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা একটা সূত্র। আর 3 নম্বর সূত্র আসবে হচ্ছে টার্গেট সেলস ইন ইউনিট সমান টার্গেট সেলস ইন টাকা ডিভাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট। টার্গেট সেলস টাকায় বের করে যদি কিংবা টার্গেট সেলস টাকাটা যদি দেওয়া থাকে তাহলে সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে এটাকে ভাগ করলে আমরা এখান থেকে পেয়ে দেবো কি টার্গেট সেলস ইন ইউনিট। এখন দেখো টার্গেট সেলস ইন টাকা বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স পূর্ববর্তী টার্গেট সেলসের পরিমাণ কত এটা আমরা টাকায় বের করছি। টাকার সূত্রগুলো কেমন আসবে? 1 নম্বর টার্গেট সেলস ইন টাকা সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সিএম রেশিও। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এবার টার্গেট সেলস ইন টাকা সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই 1 মাইনাস ভিসি রেশিও। সিএম রেশিও মানে আমরা কি লিখতে পারবো 1 থেকে ভিসি রেশিও বাদ দেবো। ভিসি মানে কি ভেরিয়েবল কস্ট রেশিও। তিন নম্বর সূত্র টার্গেট সেলস ইন টাকা। তো টার্গেট সেলস ইন ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। আমরা যদি ইউনিটে পেয়ে যাই টার্গেট সেলসের পরিমাণ তাহলে শুধু এটাকে সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করলে পেয়ে দেবো কি টার্গেট সেলস ইন টাকা। এবার 4 নম্বর সূত্র কী আসবে টার্গেট সেলস ইন টাকা সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। কন্ট্রিবিউশন পার ইউনিট তাহলে আমরা তারপর ইনটু করবো কি সেলিং প্রাইস পার ইউনিট। মানে আমরা এই যে এখানে লিখছি যে টার্গেট সেলস ইউনিটটা আমরা পাবো এরকম করে, আর পাওয়ার পর ওটাকে আমরা সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করলে পেয়ে দেবো কি টার্গেট সেলস ইন টাকা। 5 নম্বর সূত্র আসবে টার্গেট সেলস ইন টাকা সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট। আচ্ছা আমরা টার্গেট সেলসের পরিমাণ টাকায় বের করলাম। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টার্গেট সেলস ইন ইউনিট আফটার ট্যাক্স। আগে আমরা যে অঙ্কটা করলাম যে সূত্রগুলো দেখলাম সেটা ছিল কি বিফোর ট্যাক্স, এবার আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স মানে অঙ্কে আমাদের ট্যাক্সের পরিমাণটা দেওয়া আছে। যদি ট্যাক্সের পরিমাণ দেওয়া থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে সূত্র হবে এটা টার্গেট সেলস ইন ইউনিট সমান টার্গেট সেলস ইন ইউনিট আফটার ট্যাক্স ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই সিএম পার ইউনিট। সম্পূর্ণটা নিচে আসবে সিএম পার ইউনিট বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এটা হলো আমাদের ইউনিটে। আর টার্গেট সেলস ইন ইউনিট আফটার ট্যাক্স ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। আগের যে সূত্র ছিল সেই সূত্রগুলোই আসবে, শুধু টার্গেট প্রফিটের নিচে আমরা দেখাবো কি 1 মাইনাস ট্যাক্স রেট, আর নিচে আসবে কি সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভিসি বা ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এবার টার্গেট সেলস ইন ইউনিট আফটার ট্যাক্স
আফটার ট্যাক্স টার্গেট সেলস ইন ইউনিট। আফটার ট্যাক্স, বিফোর ট্যাক্স ছিল আগে, এখন আমরা আফটার ট্যাক্সের সূত্রগুলো লিখছি। আফটার ট্যাক্স, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি টার্গেট সেলস ইন ইউনিট আফটার ট্যাক্স কী ছিল, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, আর নিচে সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভিসি বা ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এবার এখানে আসবে টার্গেট সেলস ইন ইউনিট আফটার ট্যাক্স। টার্গেট সেলস টাকা আফটার ট্যাক্স যেটা পাবো আর কি, ওইটাকে আমরা ভাগ করবো সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে। এখন টার্গেট সেলস ইন টাকা আফটার ট্যাক্স আমরা এতক্ষণ যেটা করলাম এটা ইউনিটে ছিল, এখন এটা আমরা দেখাবো কিসের, টাকায় দেখাচ্ছি। 1 নাম্বার টার্গেট সেলস ইন টাকা, সূত্র কী আসবে, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, আর সম্পূর্ণটা নিচে আসবে কি সিএম রেশিও। আর 2 নম্বর সূত্র আসবে টার্গেট সেলস ইন টাকা সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। আর এই সিএম রেশিওকে আমরা লিখতে পারবো এরকম করে 1 মাইনাস ভিসি রেশিও বা ভেরিয়েবল কস্ট রেশিও। এবার আমরা লাস্ট সূত্র এখানে আলোচনা করছি টার্গেট সেলসের। তো টার্গেট সেলস সমান লিখতে পারবো কি, ইন টাকা ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, আর নিচে আসবে কন্ট্রিবিউশন পার ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। এই ছিল আমাদের সূত্র। আমরা এই অধ্যায়ের সবগুলো সূত্র একসাথে আলোচনা করলাম, যদিও সূত্রের পরিমাণ একটু বেশি। আমি সবগুলো আলোচনা করার অর্থ এটাই যে কোনো একটা অঙ্ক করতে গিয়ে অনেক সময় অনেক সূত্র ব্যবহার হয়, অঙ্কের মানের উপর ভিত্তি করে বিভিন্ন সময় বিভিন্ন সূত্র ব্যবহার হয়। তো এই ব্যবহারটা কখন কোন সূত্র কোথায় থেকে আসছে, এই সূত্রগুলো এই জন্য আমরা কী করলাম, সবগুলো একসাথে আলোচনা করলাম। এর পরবর্তী একটা ক্লাসে আমি যে সূত্রগুলো শুধুমাত্র অঙ্কের যে সূত্রগুলো বেশি ব্যবহার হয়েছে সেই সূত্রগুলো নিয়ে আরও একটি ক্লাস নিব। হ্যাঁ, তোমরা ওই ক্লাসটা ফলো করো, তাহলে তোমাদের অঙ্ক করতে একটু সুবিধা হবে। আর যদি এগুলো সবগুলো সূত্র একবার খাতায় লিখে রেখে সামনে চার্ট আকারে রাখতে পারো, তাহলে অঙ্ক করার সময় তোমরা এই সূত্রগুলো একবার চোখ বুলালে যে সূত্রগুলো ব্যবহার হচ্ছে অটোমেটিকভাবে সেই সূত্র মুখস্থ হয়ে যাবে, অঙ্ক করতে করতে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।